আসসালামু আলাইকুম। আমরা আজকে পরিমাণগত রসায়ন আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্ট চ্যাপ্টার নম্বর 3 এই অধ্যায়ের উপর আজকে ক্লাস হবে। তোমরা যারা জয়েন করছো তোমরা একটু লিঙ্কটা শেয়ার করো আর তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমরা এখনই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। যারা এইচএসসি 22 আসো, এইচএসসি 23 আর সেকেন্ড টাইমার, সবাই আর কি লিঙ্কটা একটু শেয়ার করো আর তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও। আমরা ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসে মেডিকেল প্লাস ভার্সিটি স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো হয় ইনশাল্লাহ সবগুলো মোটামুটি আর কি সলভ করা ট্রাই করবো আর কি। সবাই একটু কুইকলি জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করবো আর কি। নেক্সট থেকে আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নেব ইনশাল্লাহ। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদেরকে আজকে এভাবে লাইভে আসতে হলো। আরেফিন আক্তার স্বর্ণা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলা। তোমরা একটু দ্রুত লিঙ্কটা শেয়ার করে দাও। ওকে, পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কঠিন লাগে, কিন্তু আমরা আজকে চেষ্টা করব আর কি যে খুব সহজে আর কি উপস্থাপন করার। দেখো, আমরা আজকে প্রথমে একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা আজকে কি কি টপিক পড়বো একটু সবাই খেয়াল করো। প্রথমে আমরা এই অধ্যায়ের আণবিক ভর, সাউন্ড ক্লিয়ার মনে হয়, শুনতে পাচ্ছ না? তোমরা একটু আমাকে বলো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, কমেন্টে জানাও, একটু দ্রুত। ওকে, আমরা আজকে প্রথমে যেটা বলবো যে আণবিক ভর আর মোল সংখ্যা সবার জন্য বলে রাখি ইনশাল্লাহ এই ক্লাস করার পর থেকে তোমাদের মেডিকেল এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড কোনো কোশ্চেন নিয়ে আর আশা করি কোনো সমস্যা থাকবে না, এবং যতগুলা শর্টকাট টেকনিক আছে ইনশাল্লাহ দেখাই দেওয়া হবে। শেষ পর্যন্ত ক্লাসে জয়েন করবো। আমরা মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস নিব, এবং এই 45 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাসে আমরা মেডিকেল প্লাস ভার্সিটি সবকিছু কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা গুচ্ছ অ্যাডমিশন দিচ্ছে, তাদের কেমিস্ট্রিতে আশা করি পরিমাণগত রসায়নের আজকে যে টপিকগুলো পড়াবো এই টপিকগুলো থেকে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করি। আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা তোমাদের যে সমস্যা হয় যেটা নিয়ে, সেটা জারণ বিজারণ। যে ভাইয়া আমাকে সবাই বলে যে কোনটা জারক কোনটা বিজারক এটা আমরা চিনতে পারি না। তো এই জারণ বিজারণ টপিকটা আজকে আমি খুব গুরুত্ব দিয়ে পড়াবো। জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক বিজারক টপিক আর কি। আচ্ছা, এরপরে যে সমস্যাটা হয় আর কি, কিছু শর্টকাট ম্যাথ আসে আর কি। শর্টকাট ম্যাথ মোলারিটি ppm, ঠিক আছে, ppm প্লাস মোলারিটি। ওকে, আর এরপরে আমাদের যে টপিকগুলো আছে আমরা একটু আলোচনা করব ঘনমাত্রা, হ্যাঁ, মোলালিটি, নরমালিটি এগুলো নিয়ে। এরপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পথ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ, মোটামুটি আর কি সবকিছু আজকে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। আমরা প্রথমে যে টপিকটা পড়বো, সবাই মোটামুটি জয়েন করছে না, আমরা আলহামদুলিল্লাহ 40+ জয়েন করছে অলরেডি। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা, শেষ পর্যন্ত না থাকলে কিন্তু মিস করবা। আমি আবার বলতেছি, মেডিকেল
প্লাস হচ্ছে জিএসটি কেমিস্ট্রি, আশা করি আর সমস্যা থাকবে না। ওকে, তো আমরা প্রথমে যে কথাটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। আণবিক ভর সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু আমাদের যে সমস্যাটা হয় আমাদের পরীক্ষায় যেটা আসে ফর্মুলা ভর দিয়ে, যে ফর্মুলা ভর কি, ফর্মুলা ভর, এই টপিকটা আমাদের পরীক্ষা আসে। তো আমরা অনেকে কোশ্চেনটা দেখে অনেক চিন্তায় পড়ে যে আসলে কি জিনিসটা, আমি পারবো কি পারবো না। জিনিসটা আর কিছু না, আমি আজকে সহজে বলে দেই যে ফর্মুলা ভর জিনিসটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে এক ধরনের আণবিক ভর, কিন্তু জিনিসটা যখন আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে হিসাব করি তখন আমরা সেটাকে বলি ফর্মুলা ভর। এটা মাথায় রাখলে হবে। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে যেটা হচ্ছে আণবিক ভর ওটাই হচ্ছে ফর্মুলা ভর। এখন যদি ভাই একটা উদাহরণ দেয়, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে আমরা কি বলতে পারি না সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভরও 58.5? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো বলতে পারি কিনা। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি হচ্ছে 58.5 হয়, তাহলে আমরা বলতে পারি কিনা যে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর 58.5? কেন বলতে পারি? কারণ এই সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ। তাহলে আমরা বলছি আয়নিক যৌগের ক্ষেত্রে আণবিক ভরটাই হচ্ছে আমাদের ফর্মুলা ভর। ওকে, এরপরে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মোল সংখ্যার হিসাব। আশা করি মোল সংখ্যা সম্পর্কে তোমরা সবাই জানো। মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর এটা বের করতে হয় কোনো কিছুর ভর ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর দিয়ে। এটা সবাই জানো, সিম্পল কথাবার্তা। মোল সংখ্যা সমান হচ্ছে ওই যোগ, মানে ওই পরিমাণ ভর মৌলের বা যৌগের ডিভাইডেড বাই আণবিক ভর দিয়ে দিবা। তাহলে যখন তুমি যৌগ নিয়ে হিসাব করবা তখন ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ওকে, নেক্সট তিনটা ইনফরমেশন তোমাদের একটু মনে রাখতে হবে মোলার আয়তন সম্পর্কে। এটা হচ্ছে ভার্সিটি এবং মেডিকেলের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলে দিচ্ছি, দেখো মোলার আয়তন। মোলার আয়তনটা কি? মোলার আয়তন হচ্ছে এমন একটা আয়তন যেটাকে আমরা কি বলি মোল পার লিটার, মানে হচ্ছে ঘনমাত্রা। এখন দেখো মোলার আয়তন সম্পর্কে তোমার তিনটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে নির্ভরশীলতা। তাহলে মোলার আয়তন তিনটা জিনিসের উপর নির্ভর করে। কয়টা জিনিস? তিনটা। আমি আবার বলি, তিনটা জিনিস। একটা হচ্ছে পদার্থের অবস্থা, একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে প্রেসার বা চাপ। এটা হচ্ছে প্রেসার বা চাপ। তাহলে কি বললাম? মোলার আয়তনের নির্ভরশীলতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রতি পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি প্লাস মেডিকেল আসার মতো কোশ্চেন। পদার্থের অবস্থা, তাপমাত্রা এবং চাপ, এই তিনটা বিষয়ের উপর মোলার আয়তন নির্ভর করে। তাহলে মোলার আয়তন সম্পর্কে শুধুমাত্র এটুকু পড়লেই ওকে। আর যেটুকু লাগবে আমি বলে দিচ্ছি। তোমরা কি আমার কথা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা, ভিডিও দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, তাহলে মোলার আয়তন সম্পর্কে কি পড়বো? এটা হচ্ছে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। পদার্থের অবস্থার উপর নির্ভর করে, যে পদার্থটা কঠিন, না পদার্থটা তরল, না পদার্থটা গ্যাসীয়। আচ্ছা, আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। এটা হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে তোমার চাপ। এই তিনটা বিষয়ের উপর মোলার আয়তন নির্ভর করে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে এই মোলার আয়তনের মানগুলা। ঠিক আছে, মোলার আয়তনের মানগুলা দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি বলো, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর 1 atm চাপ, তিনটা মান একটু ভালো করে মনে রাখবা। এই তিনটা পরীক্ষা আসবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শোনো, পরীক্ষার জন্য তোমার সবকিছু পড়া লাগে না, এটা একটু মাথায় রাখবা। কিছু সিলেক্টিভ টপিক পড়লেই তোমার পরীক্ষা অনেক সুন্দরভাবে তুমি অ্যাপিয়ার করে আসতে পারবা। কিন্তু এইটুকু তোমার জানা লাগবে যে তোমার কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। তুমি সব পড়ে গেলা, কিছুই মনে রাখতে পারলে না, কাজে দেবে না। তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 atm চাপ, যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে মোলার আয়তন হবে 22.4 লিটার পার মোল। ঠিক আছে,
এক মোলের যে আয়তন সেটা হচ্ছে কি মোলার আয়তন। তাহলে এই প্রতি মোলে এত লিটার, 22.4 লিটার। এখন আমি কন্ডিশন চেঞ্জ করি, দেখো সুন্দরভাবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপ যদি হয়, 1 ATM চাপ, তাহলে আমার কত হবে 22.04। ওকে, এরপরে কি হবে, এরপরে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 ATM চাপে কত হবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 24.789 লিটার পার মোল। শেষ। তিনটা মান বলছি আমি, আবার শোনো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপে মোলার আয়তন এত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপে মোলার আয়তন এত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপে মোলার আয়তন এত। এটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও, যদি ক্লিয়ার হয় ডান লেখো। ডান লেখো, ডান। ক্লিয়ার হলে সবাই ডান লেখো দ্রুত। ওকে, ডান। তাহলে আমরা এই তিনটা জিনিস বুঝছি। মোলার আয়তন সম্পর্কে তোমরা এটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ আছে। অনুশীলনীর ম্যাথের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ ভাইয়া 20 ডিগ্রি সেলসিয়াসে 24 এই তো খুব মনোযোগী একটা স্টুডেন্ট পাইছি আমি। এটা 24 হবে, 24.04 হবে এটা, ঠিক আছে। 24.04, সুন্দর। এই তো এরকম মনোযোগ থাকতে হবে, ক্লাসে মনোযোগ থাকতে হবে। আমি দু একটা ভুল লিখবো, ইচ্ছা করে লিখবো, তোমরা হচ্ছে সঠিক করে দিবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা তিনটা মান পেয়ে গেছি। ডান। থ্যাঙ্কস কে এটা, প্রিয়ন্তী দাস। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা সবাই খেয়াল করি না কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে দেখো এই যে রকেটের জ্বালানি হিসাবে, এটা ভার্সিটির পোলাপান কেউই খেয়াল করে না। রকেটের জ্বালানি চলে আসতে পারে কিন্তু এবছর, ভালো করে মনে রাখো। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোচিংয়ে এবং হচ্ছে এটা কোশ্চেনটা হয়। রকেটের জ্বালানি হিসাবে কি কি ব্যবহৃত হয়, তিনটা জিনিস মনে রাখবে। এক, তরল হাইড্রোজেন, তরল হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা, সংকেত লাগবে N2H4 একটা। এরপরে তরল হাইড্রোজেনের পরে আমরা যে জিনিসটা বলবো, তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, যে N2O4, এটা মনে রাখলে হবে, N2O4। 3 নম্বর যেটা আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলায়ে এই তিনটা ইনফরমেশন তোমরা পাবা, মনে থাকবে। এই নোটগুলো স্ক্রিনশট মেরে নিবা, এটা কিন্তু পরে কাজে দেবে অনেক। তাহলে এই তরল হাইড্রোজেন, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এই তিনটা হচ্ছে আমাদের কি, এই তিনটা আমাদের রকেটের জ্বালানি। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ক্লিয়ার কিনা, দ্রুত। সবাই ডান। একটু দ্রুত তোমার ফ্রেন্ডদের মেনশন করে দাও, আরো পার্টিসিপেন্ট না হইলে তো তোমরা হচ্ছে কম্পিটিশনে আসতে পারবে না। ক্লাস করবা, দেখবা হচ্ছে পরীক্ষা দিবা, কম্পিটিশনটা বেশি হবে আর কি। আশা করি তোমরা হচ্ছে এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা আশা করি। এবং ব্যতিক্রম কিছু, একটু পরে জারণ বিজারণ আসতেছে, জারণ বিজারণে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা আগে কখনো আশা করি দেখো নাই, আজকে দেখবা ইনশাল্লাহ। এখন দেখো 3টা টপিক আমি আজকে পড়াবো। এরপরে যেটা লাস্ট একটা হচ্ছে ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর প্রথম 2টা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি যদি ওভারঅল বলি 3টাই ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। দেখো মোলার আয়তন আমরা শিখলাম, মোলার আয়তনের নির্ভরশীলতা, মোলার আয়তনের মানগুলো আমরা জানি, রকেটের জ্বালানি 3টা শিখছি আমরা। টপিকগুলো দেখো কত সুন্দর করে গোছায় নিয়ে আসতেছি, পড়ালেখাটা গোছানো থাকবে, তোমার পড়তে সুবিধা হবে। মোলার আয়তনের 3টা নির্ভরশীলতা, 3টা মান, এটা হচ্ছে রকেটের জ্বালানি। ওকে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে
আচ্ছা, নেক্সট যেটা পড়বো আমরা মোলারিটি, মোলালিটি আর নর্মালিটি, তিনটা টপিক পড়বো আমরা। তাহলে দেখো প্রথম টপিকটা আমরা কি বললাম, মোলারিটি। ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমি বলে দেই তিনটা জিনিসের সংজ্ঞা জানা লাগবে। মেডিকেলের জন্য সংজ্ঞা না জানলেও হবে। এটা হচ্ছে মোলারিটি, আর এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি এটা মেডিকেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর ভার্সিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নর্মালিটি। এই নর্মালিটি না জেনে ভার্সিটি এবং বুয়েটে পরীক্ষা দেওয়া হচ্ছে বোকামি, বুঝছো? ওকে, তাহলে আমরা তিনটা জিনিস সুন্দর করে ক্লিয়ার করে দেবো। দেখো মোলারিটি, আরটা হচ্ছে মোলালিটি, একটা হচ্ছে নর্মালিটি। তাহলে দেখো মোলারিটিটা কি, যে 1 লিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। দেখো এটাও যদি তুমি ভুলে যাও, তুমি একক মনে রাখবা যে মোল পার লিটার। এই একক দেখেই তুমি সংজ্ঞা দিতে পারবা। যারা ভার্সিটি প্রিপারেশন নিবা মোলারিটির সংজ্ঞা লাগবে। তাহলে সে এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা। ভালো করে খেয়াল করবা, এটা নির্দিষ্ট তাপমাত্রা। ওকে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটারে দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা হচ্ছে মোলারিটি। এর যদি 1 মোল থাকে তাহলে হচ্ছে 1 মোল পার লিটার, মানে কি এটা হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি হয়ে গেল মোলালিটি। তাহলে মোলালিটিটা কি, দেখো এটা এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা টির উপর নির্ভরশীল নয়, এটা একটু মাথায় রাখতে হবে। টি নির্ভর নয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, যে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা কি বলবো, মোলালিটি। এটা কি, এটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে বা 1 কেজিতে, ঠিক আছে, 1 কেজিতে যত মোল থাকে, যদি 1 মোল থাকে তাহলে হচ্ছে এরকম 1 মোল। এটা কি হবে, মোল পার কেজি। এটা হচ্ছে তোমার এককটা কি, মোল পার কেজি। তাহলে 1 লিটারে যত মোল মোলারিটি, 1 কেজিতে যত মোল মোলালিটি, আর নর্মালিটি আলাদা করে পড়াবো। এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু জানো কমেন্টে। 2-3টা জিনিস মনে রাখতে হবে কিন্তু, মোলারিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। আর কম্পেয়ার করে যদি আমি নর্মালিটি বলে দেই, এটা হচ্ছে নির্ভরশীল, টির উপর নির্ভরশীল। তাহলে 3টা জিনিসের মধ্যে একটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে মোলালিটি। কারণ এটা হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজিতে হিসাব করতেছি। দেখো এই যে ভরটা কি আমরা তাপমাত্রার উপর নির্ভরশীল বলতে পারি না। সো এটা তাপমাত্রার উপর নির্ভরশীল হবে না। মোলারিটি আর নর্মালিটি এই দুইটা তাপমাত্রার উপর নির্ভরশীল হবে, কারণ এখানে আয়তনের একটা সম্পর্ক আছে। ওকে, ক্লিয়ার? ওকে, সবারই ক্লিয়ার? তাহলে আমরা মোলারিটি কি বললাম আরেকবার বলি, মোল পার লিটার। প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। 1 কেজিতে বা 1000 গ্রামে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে হচ্ছে মোলালিটি বলে। এটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার কেজি। এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। সবার ক্লিয়ার কিনা? জারণ বিজারণ টপিকটা আজকের পর থেকে আশা করি আর কারো সমস্যা থাকবে না। এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যারা 23 আছো একাডেমিক বেসিক লাগবে, আর যারা 22 আছো এখন থেকে একটা আইডিয়া নাও যে অ্যাডমিশনে ক্লাস কিরকম হবে আর অ্যাডমিশনে কোন টাইপের কোশ্চেন হবে। আমার এই কেমিস্ট্রি সিরিজ 30 তারিখ পর্যন্ত শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাকে কোশ্চেন সহ পড়াবো, যে এটা এত সালে আসছে এবং এটা এত
সালে এই ইউনিভার্সিটিতে আসছে, এই মেডিকেলে, মানে এটা হচ্ছে এত সালে মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে, তাহলে তোমার কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে। আপাতত আমি ওভারঅল সবগুলো টপিক আলোচনা করে দিব যে কোন টাইপের কোশ্চেন হবে। মোলারিটি গেল, মোলালিটি গেল, এই যে নর্মালিটি দেখো, এটা একটু বুঝতে হবে। এটাও দেখো তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে এর সংজ্ঞায় কি আসবে? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় এই যে 1 লিটারে যত তুল্য ভর, এটা হচ্ছে নতুন একটা ওয়ার্ড, তাহলে হচ্ছে 1 লিটারে দ্রবের যত তুল্য ভর থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মালিটি। একক কি দেখো তো, নর্মালিটির একক কি হবে? তুল্য ভর প্রতি লিটার। আচ্ছা, তুল্য ভর জিনিসটা আমরা পরবর্তী একটা লেকচারে আলোচনা করব, সুন্দরভাবে ডিটেইলস আলোচনা করতে হবে আর কি। আপাতত শুধু এটুকুই জানো, এটা হচ্ছে তুল্য ভর প্রতি লিটার একক, এটা হচ্ছে মোল পার কেজি, মোল পার লিটার। তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাপমাত্রার উপর নির্ভরশীল। আশা করি তিনটা জিনিস সবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ভাইয়া, তুল্যভর কি? তুল্যভর নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও দিব আর কি, কারণ তুল্যভর আলোচনা করতে গেলে আমার এদিকে অনেক টপিক বাদ যাবে। তুল্যভর অনেক বড় করে আলোচনা করতে হবে, জারক বিজারকের তুল্যভর, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার কিনা? তিনটা জিনিসের সংজ্ঞা, একক এবং কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল, কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল না, এটা ক্লিয়ার কিনা? তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো। গ্রুপে তো অনেক মেম্বার এখন জয়েন করে নাই, সবাই ঘুমায় আছে মনে হচ্ছে। নেক্সট থেকে আমাদের 11টায় ক্লাস হবে, বুঝছো? প্রতিদিন সকাল 11টা থেকে ক্লাস হবে। আমরা 30 তারিখ পর্যন্ত রেগুলার কেমিস্ট্রি ক্লাস নিব। ওকে, সবার ক্লিয়ার? 30 তারিখ পর্যন্ত রেগুলার কেমিস্ট্রি ক্লাস হবে সকালে, আর রাতে বায়োলজি হবে ইনশাল্লাহ। আর সময় মতো গ্রুপে এক্সাম লিঙ্ক দেওয়া হবে। সবাই যে যতটুকু পারো, যতটুকু পড়তে পারো, এক্সাম পার্টিসিপেট করবা। এক্সামে অংশগ্রহণ করলে যেটা তোমার হবে, একটা এক্সপিরিয়েন্স গেদার হবে। তুমি পারো আর না পারো, যে কোশ্চেনগুলো পারবা না ওগুলো স্ক্রিনশট দিয়ে বই দেখে দেখে আবার অ্যান্সার মেলাবা, ব্রেনে সেট হয়ে যাবে। এখন থেকে যদি তুমি এই কাজটুকু করতে পারো, বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে ভাইয়া, এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা কোশ্চেন সলভ করে এরাই চান্স পায়। কোশ্চেন সলভ করে কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া চলে আসতে হবে, ঠিক আছে? ওকে, আমি হচ্ছে তোমাদেরকে জিকে ইংলিশের উপর ক্লাস নিব ইনশাল্লাহ, এবং জিকে ইংলিশ কিভাবে পড়তে হবে। যারা 22 ব্যাচ, এখন থেকে মনে রাখো, এই সময়টা কাজে লাগাও, একটা মাস কাজে লাগাও, মে মাস বা জুন মাস পর্যন্ত। এরপরে জুলাই আগস্টে তোমার পরীক্ষার জন্য আবার পড়বা, বা তুমি মে মাস পর্যন্ত প্রি মেডিকেলের জন্য কাজে লাগাবা, ঠিক আছে? এখন কিছু আগাই না রাখলে তুমি পরে যাই পিছিয়ে পড়ে যাবা। 23 ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নাও, একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রিপারেশন নিবা, যেন তোমাকে আর কেউ আটকাইতে না পারে। আর যারা সেকেন্ড টাইমার, তোমাদের জন্য আর কিছু বলার নাই, অনেক ক্লাস করছো। এখন তোমাদের যে মেন যেটা, আমাদের অন আওয়ার মেডি পাঠশালাতে পরীক্ষা নেওয়া হবে। তোমরা গ্রুপে জয়েন করবা, টেলিগ্রাম গ্রুপ আছে আর মেসেঞ্জার গ্রুপ আছে, সব লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা হচ্ছে গ্রুপে একটু খেয়াল করবো। ওকে, আমরা গুচ্ছের জন্য সায়েন্স আর হচ্ছে আর্টস দুইটা ব্যাচ করা হয়েছে। যারা গুচ্ছ পরীক্ষা দিবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা, আমরা গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের রেগুলার পরীক্ষা শুরু হয়ে গেছে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে না, রেগুলার পরীক্ষা দিবা। আমাদের হচ্ছে মানবিক বিভাগে প্রায় 1500-র মতো পার্টিসিপেন্ট হচ্ছে, আর সায়েন্সে প্রায় 200+ পরীক্ষা দিচ্ছে। তো আশা করি কম্পিটিশন একটা হবে। আচ্ছা, রেকর্ডটা দিয়ে আমি হচ্ছে সব দেখতে পারিনি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে গ্রুপে থাকবে আর কি, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস বুঝছো কিনা? আমরা আরেকবার একটু রিক্যাপিচুলেট করি। আমরা কি কি বললাম? মোলার আয়তন,
রকেটরি জ্বালানি, মোলালিটি, মোলারিটি, 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 নর্মালিটি। ওকে, নেক্সট সবচেয়ে মজার টপিক হচ্ছে এবার পড়াবো। দেখো সেটা হচ্ছে এই যে মোলার দ্রবণ এবার হচ্ছে ডেসিমোলার দ্রবণ। তোমরা চাইলে আমি ক্লাস নিব, এভাবে ক্লাস কন্টিনিউ করবো। তোমরা কি চাও ক্লাস করতে? আমাকে একটু কমেন্টে জানাতো। 1 ঘন্টা ক্লাস শেষ হলেও আমরা আজকে টপিকটা শেষ করতে চাই। কারা ক্লাস করতে চাও এখনো, না একটু পরে শেষ করে দেবো? কোনটা? জি ভাইয়া ক্লাস করতে চাই। আচ্ছা ইনশাল্লাহ। দেখো এগুলোর কম্পারিজনটা অনেক সহজ, পরীক্ষায় মুখস্থ করতে যে সবাই ভুল করে আসে। আচ্ছা, মোলালিটি ভর হিসাবে দ্রবণের নাকি দ্রাবকের ভর হিসাব করতে হবে? ভাই একটু ক্লিয়ার করবেন প্লিজ। আচ্ছা দেখো মোলালিটি যেটা, হ্যাঁ আচ্ছা মোলালিটিতে আমরা কি বলছি বলতো, যে 1000 গ্রাম দ্রাবকে কোন দ্রবের, এই যেটা আর একটু ক্লিয়ার করে দেয়, ওর একটু সমস্যা আছে বললো, যে মোলালিটিটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, এটা দ্রাবক, দ্রবণ না। 1000 গ্রাম দ্রাবকে যত, ঠিক আছে, দ্রব, যত মোল দ্রব, তাহলে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব সেটা হচ্ছে আমার মোলালিটি। ওকে, আচ্ছা আর কি কোশ্চেন হয়েছে? ক্লাস করতে চাই, কেমিস্ট্রি পুরো বইটা শেষ দিয়ে ইনশাল্লাহ। কেমিস্ট্রি পুরো বই শেষ দেওয়া হবে। পুরো বই বলতে আমরা আজকে রুটিন দিয়ে দেবো একটু পরে তোমাদের, যে কোন কোন চ্যাপ্টার আমরা পড়াবো ইনশাল্লাহ। 30 তারিখের আগে ইনশাল্লাহ 5 থেকে 6টা চ্যাপ্টার হয়ে যাবে আর কি। কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার আছে আর কি, তাও 6-7টা চ্যাপ্টার হয়ে যাবে। ওকে, পার্টিসিপেন্ট। ওকে দেখো ভাইয়া, এগুলো তোমরা মুখস্থ করবে না। আমি আজকে যে সিস্টেম দেখাই দেবো কখনোই মুখস্থ করবে না। এবং এই পার্টটা ভার্সিটি প্লাস মেডিকেল গুচ্ছে, এই পার্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেডিকেলের জন্য তো 100% বলতে পারো। দেখো মোলার দ্রবণটা হচ্ছে 1 মোলার, তাই না? এটা হচ্ছে মোলার দ্রবণ। এটাকে তুমি ডেসিমোলার বানাবা, কি করবা? 10 দিয়ে ভাগ দেবা। তাহলে কি করবা? এই যে 1/10, তাহলে কি হবে? 0.1 মোলার। কত সহজ। সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা জানতে চাচ্ছ তুমি, তাহলে 1/100, এখান থেকে 10 দিয়ে ভাগ, এখান থেকে আবার 10 দিয়ে ভাগ, ঠিক আছে? এই যে সেন্টিমোলার দ্রবণ। এরপর হচ্ছে সেমিমোলার, এটা সবাই ভুল করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হাফ। কি বললাম? এই যে হাফ মানে হচ্ছে 0.5। তাহলে কয়টা জিনিস বললাম? মোলার দ্রবণ 1 মোলার, ডেসিমোলার 0.1, সেন্টিমোলার 0.01, সেমিমোলার কত? 5। হ্যাঁ, কে জন্য আফিয়া জান্নাত 0.1 বলছো? কোনটা? হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস হবে ইনশাল্লাহ। অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদেরকে ফ্লো চার্ট করে পড়াবো, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি একটা ফ্লো চার্টে সবকিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আবার বলি 3-4টা জিনিস: 1, 0.1, 0.01, 0.5, সেমিমোলার। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে যেটা সবাই খেয়াল করে না। ল্যাবরেটরিতে কোন দ্রবণ? ল্যাবরেটরিতে কোন দ্রবণ? আমাকে কমেন্টে জানাও তো। ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার কাজে কোন দ্রবণ? এই 4টাই অপশন। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য কোন দ্রবণ ব্যবহার করব? সবাই আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এই যে 0.1 মোলার, মানে এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। কোনটা দ্রবণ? ডেসিমোলার দ্রবণ। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটা।
ওকে, এটুকু সবার ক্লিয়ার কিনা? এই টপিকটা সবার ক্লিয়ার কিনা? ওকে, 40 জন জয়েন করছো, 40 জন তো ফ্রেন্ডদের মেনশন করলে 100 জন হয়ে যায়। না ক্লাস ভালো লাগতেছে না? কোনটা ক্লাস কি ভালো লাগতেছে? কমেন্টে জানাও তো। এর চেয়ে গুছায় আমি আশা করি আর পড়াইতে পারবে না কেউ। ওকে, নেক্সট দুইটা এমসিকিউ দেখো। এই যে বাজারে যে এসিড পাওয়া যায়, হ্যাঁ, এই দুটো এমসিকিউ ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। বইয়ের সিপ আর এমসিকিউ কে খেয়াল করে না। এই যে বাজারে বাণিজ্যিক যে এসিড পাওয়া যায়, তো বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা, বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা আর হচ্ছে বাণিজ্যিক হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো বাজারে বাণিজ্যিক যে তুমি HClটা পাবা সেটা হচ্ছে 12 মোলার বলা হয়, 12 মোলার তার ঘনমাত্রাটা। আচ্ছা, আরেকটা গুহ স্যারের বই বা হাজারি স্যারের বই আরেকটা জায়গায় ইনফরমেশনটা আছে এভাবে 8 থেকে 12 মোলার। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ ভাইয়া ভালো হচ্ছে, ভালো লাগতেছে ভাইয়া। মিলিমোলার দ্রবণ কি? আচ্ছা, মিলিমোলার দ্রবণটা হচ্ছে ভাই আর কিছু না, এই যে দেখো মোলার থেকে ডেসিমোলার আসছি, ডেসিমোলার থেকে সেন্টিমোলার, এরপরে আসছে মিলিমোলার। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখো মিলিমোলার দ্রবণটা হচ্ছে, দেখো এখান থেকে এখানে আছে 10, তারপরে 100, তাহলে কত? 1000 হবে, পরেরটা 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 0.001 মোলার। এটা হচ্ছে মিলিমোলার দ্রবণ। ঠিক আছে, মিলিমোলার দ্রবণ হচ্ছে 0.001 মোলার। বাস, ওকে। আমরা যেটা ছিলাম বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা 12 মোলার, বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা 12 মোলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। আচ্ছা, বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিড বললে 18 মোলার। বাস, এটুকু পড়লে এনাফ, মেডিকেল প্লাস ভার্সিটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এই দুইটা এমসিকিউ পারবা নাকি আমাকে একটু জানাও, আর কি ভুল হবে কখনো? বাণিজ্যিক HCl, বাণিজ্যিক H2SO। 37 জন যারা লিভ নিচ্ছে সমস্যা নেই, জারণ বিতরণ পরে আর পাবা না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিছু শর্টকাট টেকনিক শিখতে হবে। দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মেডিকেলে যদি এই কেমিস্ট্রি থেকে ম্যাথ আসে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় এই পরিমাণগত রসায়ন থেকে। আমি 4 থেকে 5টা ইকুয়েশন দিব, ভালো করে শুনো, 4 থেকে 5টা ইকুয়েশন দিব। আচ্ছা, তোমাদের কি স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো। আমি কখনো স্টুডেন্ট ব্যাকআপ রাখবা, ঠিক আছে? এজন্য আমি দুইটা একসাথে পড়াই দিই। দেখো শর্টকাট টেকনিক, এই পার্টটা লিখে ভালো। 1 নম্বর, এই 4টা জিনিস পড়বা, বই থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই, যত টাইপের ম্যাথ আসবে পেরে যাবা। একমাত্র 1 নম্বর লেখা হচ্ছে পার্সেন্টেজ হতে ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, আমার লেখা কি কেউ বুঝতে পারো না সমস্যা হচ্ছে বুঝতে? লেখা কি ক্লিয়ার না হাতের লেখা খারাপ, কোনটা? এমন কি কেউ আছে যে ভাই আপনার লেখা বুঝতে? আমি আর পারি না, এর চেয়ে ভালো হাতের লেখা পারি না। ওকে, দেখো পার্সেন্টেজ হতে ঘনমাত্রা নির্ণয় শর্টকাট টেকনিক কি? পার্সেন্টেজ যা দেওয়া থাকবে
আচ্ছা, তুমি আগে লেখো ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করবা, তাহলে এস সমান পার্সেন্টেজ ইন্টু 10 দেবা, দিয়ে আণবিক ভর দিয়ে ভাগ দেবা। এই এম হচ্ছে আণবিক ভর। মনে থাকবে কিনা? 1 নম্বর টাইপ অন, ঠিক আছে। পার্সেন্টেজ সাথে ঘনমাত্রা নির্ণয় কিভাবে করবা? পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর। জাযাকাল্লাহ, হাতের লেখা অনেক সুন্দর না? ওকে, পার্সেন্টেজ ইন্টু 10 ইন্টু ডিভাইডেড বাই আণবিক ভর। আচ্ছা, আমি একটা ম্যাথ দিই তোমাকে, যদি বলি বলো তো ভাইয়া যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত? শর্ট যে 2.5 ইন্টু 10 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তাহলে 0.625। দেখো আমার এই ম্যাথটা করতে 10 সেকেন্ডও টাইম লাগে না। তাহলে ভার্সিটিতে যদি এটা আসে, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে গুচ্ছর জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসতে পারে। তাহলে দেখো আমরা পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নির্ণয় পেরে গেলাম। সবাই বুঝছে কিনা, এই জিনিসটা বুঝছে কিনা আমাকে জানাও। 1 নম্বর, আমরা পরবর্তীটাই যাব, এটা বুঝলে পরবর্তীটাই যাব। আচ্ছা, টাইপ টু, হ্যাঁ বুঝছি। প্রথমে বললাম পার্সেন্টেজ হতে ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, এবার ঘনমাত্রা পিপিএম এর মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো পিপিএম এককে ঘনমাত্রা যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কি করবা? ওই যে ঘনমাত্রা পাইছিলা ওখান থেকে এস পাইছিলা, এই এস এর সাথে আণবিক ভরটা গুণ দিবা, দিয়ে 1000 গুণ করে দিবা। বললাম কি পিপিএম, দেখো 2.5, এটাই যদি বলি যে পার্সেন্টেজ থেকে পিপিএম নির্ণয়। দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত, পিপিএম এর ঘনমাত্রা কত, এর ঘনমাত্রা পিপিএম কত, পিপিএম। তাহলে দেখো তুমি হচ্ছে যদি একটু রিটেন টাইপের আসে, একটু বড় করে লেখার জন্য এই সিস্টেমটা ফলো করবা। প্রথমে এস বের করে নিলা আগের টাইপ অন দিয়ে, তাহলে ওই এস কত পাইছিল দেখো 0.625। তাহলে আমরা জানি পিপিএম সমান এস এম 1000 ইন্টু এম কত 40, 1000 গুণ করে দেবো। তাহলে এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে অ্যান্সার। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। এত পিপিএম অ্যান্সার বুঝছো? ভার্সিটি অ্যাডমিশনের পোলাপান যারা আসো, সবার ক্লিয়ার কিনা জানাও তো। প্রথমটা বললাম পার্সেন্টেজ সাথে ঘনমাত্রা, এরপর আছে পিপিএম এর সাথে ঘনমাত্রা আণবিক ভরের সম্পর্ক। আচ্ছা, দেখো টাইপ 3, এই ম্যাথগুলো করতে পারলে ইনশাল্লাহ ভার্সিটিতে কভার হয়ে যাবে, মেডিকেল প্লাস ভার্সিটি হয়ে যাবে ইনশাল্লাহ। এই সূত্র কি রিটেনে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। এখন তোমার রিটেনে তুমি শর্টকাটেই করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো আমি পিপিএম এর আরেকটা ফরম্যাট সবসময় মনে রাখবো, আমার পৃথিবীর যা কিছুই থাকবে সমস্যা নেই, আমি উপরে মিলিগ্রাম বানাবো, নিচে লিটার বানাবো, উপরে মিলিগ্রাম বানাবো, নিচে লিটার বানাবো, বাস শেষ। পৃথিবীর যা কিছুই থাকুক ম্যাথে, উপরে মিলিগ্রাম বানাবো, নিচে লিটার বানাবো। মনে থাকবে কিনা? পিপিএম এর আরেকটা শর্টকাট বুদ্ধি যে পিপিএম কিভাবে বের করবা। যেমন দেখো তোমার কোশ্চেন আসছে 100 ml, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বুঝছো? তাহলে ঘনমাত্রা কত পিপিএম? দেখো আমি তোমাকে একটা কথাই বলছি, পৃথিবীর যাই কিছু এখানে থাকুক মান, কোনো মান নিয়ে কোনো চিন্তা করবে না।
তোমার মেন টার্গেট থাকবে হচ্ছে উপরেরটাকে মিলিগ্রাম বানানো, নিচেরটাকে লিটার বানানো। দেখো এই যে 100 ml আছে উপরে, সরি উপরে তো ভর দিবা তুমি, তাহলে ppm সমান কি আছে 5 গ্রাম আছে, আর এখানে আছে তোমার 100 ml দিলা, সমস্যা নেই। এই আমার টার্গেট কি, এটাকে কি বানাবো বলো তো, মিলিগ্রাম বানাবো। তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম যাবো, তাহলে কি গুণ দেবো, 1000 দিয়ে গুণ দেবো। এগুলো তো জানো নাকি গ্রাম থেকে মিলিগ্রাম বানানোর সিস্টেম, বাচ্চাকালের পড়ালেখা, না পারলে কিছু করার নাই। আবার না পারলেও দেখাই দিয়ে, দেখো এ আছে গ্রাম, ডেসি, সেন্টি, মিলি, যেখানে থাকবো তার জন্য 1, যে কয়টা স্টেশন যাবো 3, 1 করে 0। তাহলে উপর থেকে নিচে আসতেছি এজন্য গুণ, নিচ থেকে উপরে গেলে ভাগ, মনে আছে কিনা, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে। ওকে, তাহলে 5 × 100 এটা কিসে কনভার্ট হয়ে গেল, মিলিগ্রাম। আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখানে ml আছে, দেখো 100 ml আছে, আমি এই মিলিলিটারকে লিটার বানাবো। তাহলে কি করবো, দেখো এখান থেকে উপরে যাবো না নিচে যাব, এই যে এখানে মনে করো মিলিলিটার, এখান থেকে লিটার এখানে যাব, উপরে যাব। তাহলে উপরে যেতে গেলে ভাগ, তাহলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ দেবো। 1000 দিয়ে ভাগ দিলে যেটা অ্যান্সার হবে এটা হচ্ছে লিটারে চলে আসবে। তাহলে এবার দেখো 5 × এই যে 1000 ছিল, নিচে 100, আর এই 1000টা উপরে উঠে যাবে, তাহলে এখানে 1000 চলে আসবে। তাহলে এবার তুমি হচ্ছে কি করো, এখানে 6টা শূন্য, এখানে 2টা শূন্য, উপরে কি থাকবে 5 × 1 পিঠে 4টা শূন্য থাকবে, মানে কি 5 × 10⁴, এটা হচ্ছে অ্যান্সার। এর চেয়ে সহজে মনে হয় আমি আর বোঝাতে পারি না। প্রথমে যাই থাকুক উপরেরটাকে মিলিগ্রাম বানাবো, যাই থাকুক নিচেরটা লিটার বানাবো। সবার ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে এখানে থাকবে কি 10, এই 3টা শূন্য, 8টা শূন্য, 4টা শূন্য, শেষ। সবার ক্লিয়ার? তাহলে আমরা টাইপ 3 সবার ক্লিয়ার কিনা? ওকে, সবার ক্লিয়ার। তাহলে আমরা এটা পেরে গেলাম যে পিপিএম এর খেলাধুলা সব শেষ। আচ্ছা, এবার ভাইয়া আরেকটা কোশ্চেন আসছে আমার মনে, যে দেখো আমি ডাইরেক্ট পার্সেন্টেজ থেকে পিপিএম করব, পার্সেন্টেজ থেকে পিপিএম করতে মন চাচ্ছে, আমি আর ম্যাথ করতে মন চাচ্ছে না, আমার হাতে সময় আছে 2 সেকেন্ড। তাহলে কি করব, পার্সেন্টেজ থেকে পিপিএম করার সময় দেখো পার্সেন্টেজের সাথে শুধু 10⁴ গুণ করে দেবা, এই যে হয়ে গেছে। পার্সেন্টেজের সাথে 10⁴ গুণ করে দেবা, শেষ। 2.5% আছে, ঠিক আছে, পিপিএম বের করতে যাচ্ছ, 2.5 × 10⁴, শেষ, অ্যান্সার এটাই। ওকে, আচ্ছা এটা গেল টাইপ কত 4। আচ্ছা ভাই আরেকটা টাইপের কোশ্চেন আসে ভার্সিটিতে, দেখো টাইপ 5, যে 2টা ভর দেওয়া থাকবে, এটা হচ্ছে বড় ভর, এটা হচ্ছে ছোট ভর। তাহলে মনে রাখবা বড় ভর আর ছোট ভর দেওয়া থাকলে ছোট ভর ডিভাইডেড বাই বড় ভর দিবা, দিয়ে 10⁶ গুণ দিবা, এটা হচ্ছে তোমার পিপিএম। পিপিএম সমান কি, যদি ভর বাই ভর এককে বের করতে বলে ছোট ভরটা উপরে দিবা, বড় ভরটা নিচে দিবা, 10⁶ গুণ করে দিবা। আশা করি ক্লিয়ার। টাইপ 5 শেষ। 5টা টাইপের কথা বলছি। টাইপ 4 এটা পার্সেন্টেজ থেকে পিপিএম, এটা হচ্ছে পার্সেন্টেজ না থাকলে সরাসরি কিভাবে পিপিএম বের করবা, ভর বাই ভর এককে আছে, তাহলে কিভাবে পিপিএম বের করবা। 5টা টাইপ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, আমি নেক্সট টপিকে চলে যাব। ছোট বাই বড় ডিভাইডেড বাই 10⁶, আফিয়া জান্নাত, গুড। ওকে, টাইপের একটা ম্যাথ দেখান। ও এটার মনে করো 500 গ্রাম যে দ্রাবক আছে, এই 500 গ্রাম দ্রাবকে তুমি 5 গ্রাম দ্রব্য দিলা, ঠিক আছে,
500 গ্রাম দ্রাবকে 5 গ্রাম দ্রব্য দিল, তাহলে কি হবে 5 ডিভাইডেড বাই 500 ইন্টু 10⁶, এটা আছে ppm। বুঝছো কিনা? ছোট ভরটা আমি হচ্ছে উপরে দিছি, বড় ভরটা হচ্ছে নিচে দিছি 10⁶। অল টাইপ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা কি কি বললাম বলো তো একটু সামারি। মোলার আয়তন, মানগুলা, রকেটের জ্বালানি, এবারে আমরা বলছি মোলার দ্রবণ, ডেসিমোলার, সেন্টিমোলার, সেমিমোলার, বাণিজ্যিক HCl, বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিড। এরপরে আমরা বলছি যে মোলারিটি কি, মোলালিটি কি, নর্মালিটি কি, এটা হচ্ছে ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভার্সিটি অ্যাডমিশনে যারা আছো, এরপরে টাইপ দেখাইছি, দেখো টাইপ অন, আরেকবার যারা মিস করছো আরেকবার দেখে নাও। টাইপ অন পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নির্ণয় করবা, ঠিক আছে। এরপরে হচ্ছে টাইপ 2, ppm এর সাথে সম্পর্ক দেখো। ওকে, এরপরে আমরা বলছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 বলছি, তাই না? টাইপ 3 হচ্ছে এটা। টাইপ 3টা কি ছিল? যাই থাকুক আমি ppm বের করতে পারবো মিলিগ্রাম পার লিটার এককে, তাহলে মিলিগ্রাম পার লিটার ppm এর একক। এবার টাইপ 4 কি ছিল? এই যে পার্সেন্টেজ থেকে সরাসরি ppm নিবে। ওকে, এইখান থেকে যতগুলা কোশ্চেন আসার মতো সব বলে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন নিয়ে তোমরা সবাই ভোগান দিতে থাকো, যেটা হচ্ছে গ্লুকোজের কোশ্চেনটা নিয়ে। দেখো আমি তোমাকে সুন্দর করে বলে দিচ্ছি যে মিলি মোল পার লিটার এককে যদি থাকে, এখান থেকে তুমি কিভাবে মিলিগ্রাম পার ডেসিলিটারে আসবা। এই কনভার্সনটা সবাই ভুল করে। এটা কিন্তু আমরা সবাই জানি গ্লুকোজের ক্ষেত্রে, কিন্তু তোমার যদি অন্য কিছু ঘুরাই দেয় তুমি পারবা না, আমি শিওর। সবাই 18 দিয়ে শিখে, কিন্তু আমরা 18 দিয়ে শিখবো না, কারণ সব সময় গ্লুকোজ থাকবে না। ভালো করে মনে রাখো বান্দাগুলা, মিলিমোল থেকে যদি তুমি মিলিগ্রামে আসতে চাও, এই যে তীর চিহ্ন কোন দিকে খেয়াল করো, এদিক দিয়ে এদিকে আসতেছো। মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আসতেছো, মানে কনভার্ট করতে চাচ্ছ, তখন তুমি কি করবা? এই যে m ডিভাইডেড বাই 10, মানে আণবিক ভর বাই 10, এটা দ্বারা হচ্ছে তুমি গুণ করবা। আমি দেখাই দিচ্ছি কি করবা। আর যদি তোমার এখানে দেওয়া থাকে যে মিলিগ্রাম পার লিটার দেওয়া আছে মানটা, তোমাকে বলতেছে তুমি এটা বানাও, এই যে এদিকে যাইতে বলতেছে, তখন তুমি m ডিভাইডেড বাই 10 দ্বারা ভাগ করবা। এই হচ্ছে আমাদের কমন রুলস। এখন গ্লুকোজের ক্ষেত্রে কি হয় দেখো ভাইয়া, গ্লুকোজের আণবিক ভরটা হচ্ছে 180, তাহলে যখন 180 মিলিমোল পার লিটার গ্লুকোজ থেকে বলা হয় যে তুমি মিলিগ্রাম পার লিটারে, সরি মিলিগ্রাম পার ডেসিলিটার, ভুল হয়েছে একটু, মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে মিলিমোল পার লিটার থেকে, ভালো করে খেয়াল করো, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্সন এভাবে আসলে 10 m/10 দ্বারা গুণ, এভাবে যদি যাও তাহলে m/10 দ্বারা ভাগ। 100 একটা এক্সাম্পল দেখো, 180 মিলিমোল পার লিটারকে এই গ্লুকোজটাকে তুমি এটাতে কনভার্ট করবা, ঠিক আছে। তাহলে গ্লুকোজের আণবিক ভর আমরা জানি 180। তাহলে আমি দেখো কোথা থেকে কোথায় যাচ্ছি, এখান থেকে এখানে আসবো, কি করবো? এই যে যত মিলিমোল থাকবে, ধরো এটা হচ্ছে 180 না, তুমি এখানে ধরো 500 ধরো, 500 মিলিমোলকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট, তাহলে 500 ইন্টু m/10 দ্বারা গুণ, তাহলে m ডিভাইডেড বাই 10, তাহলে কি দেবো
দেখো 500 গুণিতক এম মানে গ্লুকোজের এম কত 180/10, তাহলে কি হবে দেখো 500 গুণ 18, এই জন্য এটা আছে অ্যান্সার। গ্লুকোজের ক্ষেত্রে 18 দ্বারা গুণ করতে বলে, আর এখান থেকে যখন তুমি এখানে যাবা তখন এই যে m/10 দ্বারা ভাগ করবা, বুঝছো? এখন তোমরা এর জন্য মনে রাখো যে 18 দ্বারা গুণ 18 দ্বারা ভাগ, কিন্তু জিনিসটা মনে রাখবা না, ভুলে যাও আজকে থেকে, কারণ গ্লুকোজ না দিয়ে অন্য কিছুও দিতে পারে তোমাকে। তখন তুমি কি করবা, এখানে আণবিক ভরটা বসাবা। এটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এই মিলিমোল পার লিটারকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট ক্লিয়ার হয়েছে কিনা, বা এটা থেকে এটাতে যাওয়া, এটা থেকে এটাতে যাওয়া, আমাকে জানাও দ্রুত। সবার ক্লিয়ার? এবার আমরা আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের টপিক, জারণ বিজারণ। আচ্ছা, এই জারণ বিজারণ সবাই ভালো করে মনোযোগ দিবা। স্পেশাল কিছু শিখবো আমরা, বুঝছো? জারণ বিজারণ স্পেশাল। আচ্ছা, লিপ নিচে মনে হয় অনেকে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে আর কি। আমার পেজ দেখা যাচ্ছে কিনা আমাকে জানাও। ওকে, যারা হচ্ছে পরিশ্রম করবা তারাই সফল হবা, সহজ কথা, সহজ বুদ্ধি, ঠিক আছে? ফাঁকি দিবা, ক্লাস করবা না, পরীক্ষা দিবা না, রাতের আধারে দিনের আধারে স্বপ্ন দেখে লাভ নাই, সফল হওয়া সম্ভব না। পরিশ্রম করবা না, লাক ফেভার করবে না, এটাই স্বাভাবিক। তারাই সফল হবে যারা পরিশ্রম করবে। হ্যাঁ, এখন তুমি ক্লাস করবা না, পরীক্ষা দিবা না, বাসায় বসে বসে যদি মেডিকেলের স্বপ্ন দেখবা, ভার্সিটির স্বপ্ন দেখবা, এটা তো হবে না, কখনোই সম্ভব না। ওকে, মনে রাখবা, একটা ক্লাস, একটা ইনফরমেশন শিখতে পারলে সেটাই তোমার লাভ। দেখো আজকের ফরম্যাটটা একটু খেয়াল করো। তোমাকে আমি প্রথমে জারণ বিজারণ শেখানোর আগে জারক বিজারক ক্লিয়ার করি। দেখো, বিজারকের ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে জানলে আমার আর জানা লাগবে না। আচ্ছা, তার আগে একটু বলি, দেখো জারণ মানে কি বলতো? এই যে আমরা মজা করে বলি জারণ ইলেকট্রন ছাড়ন, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। মনে রাখবা, যে ইলেকট্রনটা ত্যাগ করে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বাবাটা ইলেকট্রন ত্যাগ করে তার নাম হচ্ছে বিজারক। তাহলে বিজারকের ক্যারেক্টারিস্টিক্সের প্রথমে হবে ইলেকট্রন ত্যাগ করবে। কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ভাইয়া, আপনি আমার একটা কমেন্টের অ্যান্সারও দিচ্ছেন না কেন? আচ্ছা, তুমি কি কমেন্ট করছো? সাবরিনা, পিপিএম মানেই মিলিগ্রাম আর লিটারের কনভার্ট করবো? হ্যাঁ, অবশ্যই। পিপিএম মানেই ভর আর আয়তন এককে মান থাকলে তুমি হচ্ছে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করবা। উপরেরটাকে মিলিগ্রাম কনভার্ট করবা, নিচেরটাকে হচ্ছে লিটারে কনভার্ট করবা। আচ্ছা, তোমার আর কি কোশ্চেন ছিল? তুমি তো আর কোশ্চেন করো নাই। আচ্ছা, ওকে, খুশি তো? আসলে অনেক কমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে না আর কি, লেখা তো ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, তাই না? তাহলে ভাইয়া তোমার নেটওয়ার্কের একটু সমস্যা আছে মনে হয়, একটু খেয়াল করো। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। বাহ, গুড। তাহলে দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় যে হচ্ছে ইলেকট্রনটা ত্যাগ করবে তার নাম হচ্ছে বিজারক। তাহলে বিজারকে কি কি হয়ে থাকে? ইলেকট্রন ত্যাগ, আর বিজারক কি বিক্রিয়া ঘটায়? জারণ বিক্রিয়া ঘটায়। ওকে, তাহলে এরপরে আর কি করে দেখো তো? বিজারক তাহলে কি করবে? জারণ বিক্রিয়া হচ্ছে, তাহলে কি নিজে জারিত হবে। বিজারক কি হবে? নিজে জারণ হবে, ঠিক আছে? নিজের যদি জারণ হয় তাহলে সে বিজারক অন্যকে কি করবে? অন্যকে বিজারিত করবে, ঠিক আছে? ভালো করে মনে রাখো, ইলেকট্রন ত্যাগ করতেছে,
তাহলে ভাই আমাকে বলো তো, ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ সংখ্যা কি হবে? তাহলে বিজারকের ইলেকট্রন ত্যাগ মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি। এই ধর্মগুলা যে পারবে সে হচ্ছে ভার্সিটিতে ভালো করবে। মেডিকেলে এগুলি অপশনে থাকবে আর কি, বিজারকের ধর্ম। তাহলে দেখো, ইলেকট্রন ত্যাগ, জারণ বিক্রিয়া, নিজে জারণ হবে, অন্যকে বিজারিত করবে, জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, এগুলো হচ্ছে বিজারকের ধর্ম। এটা ক্লিয়ার হইলে আমি তোমাকে সামনে যাইতে পারি। আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার কিনা, লেখা ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা? জারক কি হবে? উল্টা ধর্মগুলো দেখো, ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া ঘটাবে? বিজারণ বিক্রিয়া ঘটাবে। এখন দেখো ভাইয়া, যদি একটা বিজারণ বিক্রিয়া হয় তাহলে ওই জারক নিজে কি হবে? বিজারিত হবে। বিজারিত হবে কি? নিজে। অন্যের কি ঘটাবে? অন্যের জারণ ঘটাবে। তাহলে এখন খেয়াল করো, বিজারকের ক্ষেত্রে জারণ সংখ্যাটা বৃদ্ধি পাইছিল, তাহলে এর ক্ষেত্রে কি হবে? আমি একটু ইংলিশে লিখি, অক্সিডেশন নাম্বার কমবে। অক্সিডেশন নাম্বার কি হবে? কমবে। আচ্ছা, এই কথা যারা বিশ্বাস করতে পারতেছে না তাদের জন্য আবার একটু খেয়াল করো, এই কথাগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি তোমাকে একটা রিয়াকশন দিই, দেখো এই যে Fe প্লাস কপার সালফেট, এইটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। একবার ক্লাস 8 থেকে এই রিয়াকশন পড়ে আসতেছো। ফেরাস সালফেট প্লাস কপার, দেখো এখানে মুক্ত অবস্থায় এর জারণ মানটা 0, কিন্তু বিক্রিয়ার পরে জারণ মান কত হয়েছে দেখো তো, +2। এই কপারের এখানে জারণ মানটা কত দেখো তো, +2, আর বিক্রিয়ার পরে মুক্ত অবস্থায় জারণ মান কত? 0। তাহলে একটু খেয়াল করো, 0 থেকে +2 হয়েছে। আমাকে একটু জানাও তো, জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে কোনটার আর জারণ সংখ্যা হ্রাস পাইছে কোনটার? কমেন্টে জানাও। আয়রনের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে না কপারের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে বলো তো বিক্রিয়ার পরে? দ্রুত জানাও কমেন্টে, কোনটা জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, কোনটা জারণ সংখ্যা কমছে? দেখো এটা হচ্ছে বৃদ্ধি পাইছে, আয়রনের জারণ সংখ্যাটা হচ্ছে বৃদ্ধি পাইছে, 0 থেকে +2 হয়েছে। কপারের এই যে কে, এটা কপারের বৃদ্ধি, ভালো করে খেয়াল করো। আয়রনের বৃদ্ধি পাইছে, কপারের কমে গেছে, এই যে +2 থেকে 0। আচ্ছা সংখ্যা রেখা বুঝো না, এই দেখো এ আছে 0, উপরের দিকে 1 2 আর নিচের দিকে হচ্ছে -1 -2। তাহলে এই 0 থেকে এদিকে গেছে, তাহলে বৃদ্ধি, এদিক থেকে নিচে আসছে তাহলে হ্রাস পাচ্ছে। তাহলে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি যেটা, আমি আমার এই উপরের শর্ত মিলাই নাও তো, এই যে বৃদ্ধি, এটাকে কি বলবো? এটাকে বলবো বিজারক। তাহলে কপারের কমছে, তাহলে কপারকে কি বলবো? কপারকে বলবো জারক। যেহেতু কপারের জারণ সংখ্যা কমছে তো কপারের নামটা কি হবে? জারক। তাহলে এই বিক্রিয়ায় এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক। এটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? আমি উপরে শর্ত দিছি, শর্তের সাথে মিলাই মিলাই বলে দিছি যে কোনটা জারক কোনটা বিজারক। ওকে, এবার শর্টকাট দেখো, আমরা এগুলো কিছুই জানি না ভাই, মানে বুঝতে পারতেছি না কোনটা কি হচ্ছে। আমি তোমাকে একটা করে যৌগ দেবো, তুমি দেখে বলে দিতে পারবা। তার আগে আমার এই ফ্লোচারটা সবাই খাতায় লেখো, যে এই হচ্ছে একটা অবস্থা আছি আমি, এই হচ্ছে বর্তমান অবস্থা,
এটা ভালো করে নোট করে রাখো। বর্তমান অবস্থা থেকে সামনে গেলে, এটা হচ্ছে সামনে যদি আমি যেতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিজারক। আমি বুঝাই, যৌগ দিলে তুমি বুঝতে পারবা। তাহলে আমি যদি বর্তমান অবস্থা থেকে সামনে যেতে পারি তাহলে জিনিসটা বিজারক হবে, আর যদি পিছনে আসতে পারি তাহলে জিনিসটা জারক হবে। যে ভাই এটা আবার কি পড়াচ্ছেন আপনি? এটা হচ্ছে মেন জারণ বিজারণের মেন বেসিক হচ্ছে এটা। খেয়াল করো সবাই। তাহলে আমি কি বললাম? বর্তমান অবস্থা থেকে সামনে গেলে বিজারক, পিছনে আসতে পারলে জারক। এটা কি দেখা যাচ্ছে? সবাই দেখো তো, ক্লিয়ার কিনা? স্ক্রিন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? খুব ভালো লাগছে, কনসেপ্ট গুলো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বর্তমান অবস্থা থেকে সামনে গেলে বিজারক, পিছনে আসলে জারক। আমি তোমাকে একটা যৌগ দিয়ে দেই। মনে করো তোমাকে দিলাম, প্রথমে যে যৌগটা দিলাম হাইড্রোজেন সালফাইড। দেখো হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ মানটা তোমরা বের করতে পারবা -2। কিভাবে বের করলাম এটা যদি না পারো আমি বের করে দেখাই দিচ্ছি। দেখো H2SO4 এর H2S এর সম্পূর্ণ জারণ মান কত হবে? 0। হাইড্রোজেনের কত? +1 × 2। আর আমি বের করবো সালফারেরটা, তাহলে x দাও 0। তাহলে 2 + x = 0, x = -2। এই ফরম্যাটে আশা করি সবাই জারণ মান বের করতে পারো। তাহলে হাইড্রোজেন সালফাইডের জারণ মান হচ্ছে এখানে সালফারের -2। এবার আমি তোমাকে কিছু জিনিস শেখাই দেই। দেখো সালফারের জারণ মান কি কি হইতে পারে? সালফারের জারণ মান হতে পারে -2, 0, 2, 4, 6। এটা হচ্ছে সালফারের জারণ মান, এগুলো হইতে পারে। এটা তোমার তো জানার কথা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, আমি এগুলো এখানে বসাই। -2, 0, +2, +4, +6। আমি তোমাকে বলছি আমি বর্তমান অবস্থা চিন্তা করব, কোথায় আছি আমি। এই যে -2, তাহলে আমার অবস্থানটা কোথায়? এখানে। দেখো তো আমি এই -2 থেকে সামনের দিকে কি অনেকগুলো স্টেশনে যাইতে পারি না? পারি কি না? এই যে এখানে, 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 এখানে। তাহলে আমি সামনে যাইতে পারতেছি। আমি কি পিছনে আসতে পারতেছি? কোনো স্টেশন আছে? আমাকে জানাও কমেন্টে যে পিছনের দিকে আসতে পারবো কিনা। এই যে ক্রস। তাহলে যেহেতু পিছনে আসতে পারবো না, সো এটা জারক হবে না। তাহলে কি হবে? সামনে যাইতে পারতেছি, তাহলে হাইড্রোজেন সালফাইড একটা বিজারক। সবার ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি তোমাকে দেখো সালফার ডাইঅক্সাইড যৌগটা দিলাম। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড যৌগটা দিলাম, দিয়ে আমি তোমাকে বললাম সালফার ডাইঅক্সাইডে দেখো তো সালফারের জারণ মানটা কত? অক্সিজেনের -2 × 2, তাহলে সালফারের হবে হচ্ছে +4। তাহলে এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। এবার আমি এখানে আসি, আমার সংখ্যা রেখায় আসি, +4-এ আমি আসি। তাহলে আমাকে বলো আমি কি সামনে যাইতে পারবো? অবশ্যই পারবো, একটা স্টেশন আছে, পিছনে অনেকগুলো স্টেশন আছে। তাহলে এখান থেকে আমি সামনে যাইতে পারতেছি, আবার পিছনে আসতে পারতেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সামনে যাওয়ার জন্য বিজারক বলতে পারি, আর পিছনে আসার জন্য এটাকে কি বলতে পারি? তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড একাধারে বিজারক, একাধারে জারক।
তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও কমেন্টে। যে কোনো একটা যৌগ দেখে তুমি জারক বিজারক বলে দিতে পারবা, জাস্ট শুধু দেখবা সামনে যাইতে পারতেছো না পিছনে যাইতে পারতেছো। ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাকে আরো কিছু যৌগ দেই। আমরা আজকে ওই হয়তোবা নির্দেশকের শখটা পড়াতে পারবো না। শখটা আমরা নেক্সট ক্লাসে শর্টকাটে মনে রাখার টেকনিক গুলো বলে দেবো, ওটা মুখস্থ করার দরকার নেই। পিএইচ এর মানও মুখস্থ দরকার নেই, বর্ণের মানগুলো মুখস্থ করা লাগবে না, ওটা এমনি পারবা তোমরা। ওকে, তাহলে এই একটা যৌগ দিয়ে দিলাম। এবার আমি তোমার সালফিউরিক অ্যাসিড দিলাম। আমি সালফার দিয়ে করাচ্ছি যেন তুমি বুঝতে সুবিধা হয়, তোমার বুঝতে সুবিধা হয়। এখানে জারণ মানটা দেখো +6 অবস্থায় আছে। তাহলে দেখো সালফার +6 অবস্থায় আছে, মানে কোথায় আছি দেখো তো, এই যে এখানে আছি। এখান থেকে দেখো সামনে কোনো স্টেশন নাই, তাহলে এটা সামনে যেতে পারতেছে না, তাহলে বিজারক হবে না, এটা বিজারক হবে না। তাহলে কি হবে? এটা জারক। দেখো তো এখান থেকে পিছনে অনেকগুলো স্টেশন আছে না? হ্যাঁ, দেখা যায় না কেন? এখন তো দেখা যাচ্ছে ভাইয়া। সালফিউরিক অ্যাসিড দিয়ে বলতেছি, সালফারের জারণ মান এখানে দেখো +6 অবস্থায় আছে, সামনে যেতে পারতেছি না। এই যে +6 থেকে সামনে আর কোনো মান নাই, পিছনে আসতে পারতেছি, তাহলে এটা শুধুমাত্র জারক। আচ্ছা, নেক্সট আরেকটা যৌগ আমি তোমাকে দেই যে ভাই সব তো সালফার দিয়ে করাচ্ছেন। এই যে FeO দিলাম আমরা। দেখো আয়রনের জারণ মান কি কি হতে পারে? 0, +2 হতে পারে, +3 হতে পারে। এটাকে বলা হয় ফেরাস, এটাকে বলা হয় ফেরিক। তাহলে আমি তোমাকে এই যৌগটা দিলাম, দিয়ে বললাম ভাই এটা জারক না বিজারক। দেখো এখানে +2, তাহলে তুমি আসো কোথায়? এখানে আসো। এখানে +2 কিভাবে বের করলাম? এই যে Fe আমি বের করবো, তাহলে x + -2 = 0, x = +2। এখানে আসো, তাহলে এদিকে যাইতে পারবা? ইয়েস পারবো, তাহলে এটা বিজারক। এদিকে পারবা? ইয়েস পারবো, তাহলে এটা জারক। তাহলে এটা একই সাথে জারক ও বিজারক। তাহলে সামনে পিছনের ব্যাপারটা বুঝছো কিনা? অনেক সুন্দর, ক্লিয়ার হয়েছে। তাহলে ভাইয়া সবগুলোর কারণ জারণ মান মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এটা একটা কৌশল আছে যে ধাতুগুলোর জারণ মান কি, ঠিক আছে, গ্রুপ 1 এর জারণ মানগুলো কি হয়, গ্রুপ 2 গুলো কি হয়, সুন্দরভাবে লেখা আছে সব পর্যায় সারণীতে। আমি 3য় অধ্যায় পড়ানোর সময় ক্লিয়ার করে দেব। রতন কি কোশ্চেন করছে? নেক্সট ক্লাস কবে? আচ্ছা, প্রতিদিন ক্লাস হবে। প্রতিদিন সকাল 11টায় ক্লাস হবে কেমিস্ট্রি, প্রতিদিন সকাল 11টায় কেমিস্ট্রি ক্লাস, রাত 10টায় বায়োলজি ক্লাস। তোমরা নোটগুলা গ্রুপে শেয়ার করবা। তোমাদের ক্লাস কেমন লাগছে আর হচ্ছে নোটগুলা গ্রুপে শেয়ার করে দেবা। তাহলে Fe2 হয়ে গেল, দেখো FeO হয়ে গেল। আমি আরেকটা যৌগ দেই, Fe2O3 ফেরিক অক্সাইড। দেখো এখানে আয়রনের হচ্ছে +3, তাহলে তুমি আসো কোথায়? এই যে এখানে। সামনে যেতে পারবা? নো, এটা তাহলে বিজারক হবে না। পিছনে আসতে পারবা? ইয়েস, এটা জারক। ঠিক আছে? ওকে, আমি আরেকটা যৌগ দিই তোমাকে, নাইট্রিক অক্সাইড HNO3, নাইট্রিক অ্যাসিড। HNO3টা কি? নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রোজেনে কি কি হতে পারে? 0 তো সবারই হবে ভাইয়া, +3 হতে পারে, +5 হতে পারে, এই 3টা মান হতে পারে নাইট্রোজেনের। এখানে নাইট্রোজেন কি অবস্থায় আছে? 3 2 6, একটা বাদ, তাহলে +5 অবস্থায় আছে। তাহলে +5 হচ্ছে আমার বর্তমান অবস্থা। ঠিক আছে, আমি এখানে আসি, আমি সামনে যেতে পারতেছি না, কোনো স্টেশন আমার নাই, তাহলে এটা বিজারক হবে না, বিজারক হবে না, এটা একটা জারক। আচ্ছা, আমি যদি নাইট্রাস অক্সাইড দিতাম HNO2, তাহলে এখানে আছে N হচ্ছে +3 অবস্থায় আছে, মানে আমি এখানে আছি, মাঝখানে আছি, এদিকে যাইতে পারবো, এদিকে যাইতে পারবো। এটা জারক এবং বিজারক উভয়, জারক প্লাস বিজারক।
নাইট্রিক অ্যাসিড শুধুমাত্র জারক, নাইট্রাস অ্যাসিড শুধুমাত্র জারক না, জারক এবং বিজারক উভয়ই। জারক বিজারক নিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা। এবারে কিছু যৌগের নাম মনে রাখতে হবে তোমাকে। জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। জারক বিজারক উভয় রূপে কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। দেখো আমরা এই ছন্দটা মনে রাখবো। ও সাথী ফিরবো না হাই, আজটা বাদ পড়ে গেছে। দেখো একজন বলতেছে ও সাথী আজ ফিরবো না হাই, ফিরবো না হাই, কারণ কি? মানে ফিরতে যাচ্ছে না, কারণ কি? এই যে জারক আর বিজারক দুইজনই জ্বালাচ্ছে ওকে, বুঝছো? জারক বিজারক উভয়ে জ্বালায় আমায়, ঠিক আছে? তাহলে ওতে কি মনে রাখবো? ওতে হচ্ছে O3 মনে রাখবো, কার্বন মনো অক্সাইড মনে রাখবো, ঠিক আছে? ওকে, সাথীতে কি কি মনে রাখবো ভাইয়া? আমি তোমাকে একটুকে দেখাইছি, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। সালফার ট্রাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে। SN2+ জারক বিজারক উভয় রূপে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া? এই যে আজ, আজ দিয়ে কি মনে রাখবো? I2, ঠিক আছে? ওকে, ফিরবো দিয়ে কি মনে রাখবো? FeSO4 আর FeO। না দিয়ে কি মনে রাখবো ভাইয়া? এই যে নাইট্রিক অক্সাইড। এরপরে হাই দিয়ে কি মনে রাখবো? হাইড্রোজেন পারঅক্সাইড, HNO2 H2SO3। তাহলে এই যে যৌগগুলো আমি দিলাম, জারণ বিজারণ, কি কোশ্চেন করছে দেখায়েন ভাইয়া, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। জারণ বিজারণ বিক্রিয়া দেখায়েন। আচ্ছা আচ্ছা, দেখাবো ইনশাল্লাহ। তাহলে জারক বিজারক ক্লিয়ার হয়ে গেলে তুমি জারণ বিজারণ বিক্রিয়া এমনিতেই পারবা। অর্গানিকটা দেখায়েন, একদম ক্লিয়ার। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিব, সমস্যা নেই। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস হবে ইনশাল্লাহ, আমি নিব সব ক্লাস। ওকে, তাহলে জারক বিজারক উভয় রূপে, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন এবং ভার্সিটি, অল ভার্সিটি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনটা জারক বিজারক উভয় রূপে কাজ করে। তুমি কিভাবে করবা আমি তোমাকে সিস্টেম দেখা দিচ্ছি, এটাও আমি তোমায় দেখাইছি কিভাবে জারক বিজারক হয়, এটাও দেখাইছি, ঠিক আছে? জাস্ট বর্তমান অবস্থা দেখবা, বর্তমান অবস্থা থেকে সামনে যাওয়া যাচ্ছে কিনা, পিছনে যাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা ক্লাস শেষ করব। তাহলে আমি তোমাকে জারক বিজারক দেখাইছি, কোনটা জারক কোনটা বিজারক আইডেন্টিফিকেশন পারবা, এটা পারলে হবে। জারক বিজারক উভয় রূপে কে কাজ করতেছে এটা তুমি পারবা। আচ্ছা, আমাদের সবার যে সমস্যাটা হয়, একটা টপিক নিয়ে দেখবা ব্যতিক্রম জারণ মানে কিছু, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। ব্যতিক্রম সবকিছু গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম মানে পরীক্ষায় আসবে, বুঝছো? ওকে, এখানে কয়েকটা যৌগ দেওয়া আছে তোমার বইয়ে, হাজারি স্যারের বইগুলো তুমি পাবা। H2SO5, এরপরে দেওয়া আছে Na2 H2O3, এরপরে আছে তোমার আছে Na2 H4O6 CrO5
আরটা আছে তোমার Fe3O4। দেখো 5টা যৌগ আছে, হ্যাঁ, এগুলো সবাই মুখস্থ করে পরীক্ষার সময় যে প্যাচ লাগায়। তো আমরা বেসিকটা আগে বুঝবো। দেখো এইগুলো নর্মাল যদি আমরা জারণ মানটা বের করি তাহলে যেটা হবে অনেক বেশি হয়ে যাবে। যেমন এখানে ক্রোমিয়ামের জারণ মান আসবে +10, যেটা কখনোই সম্ভব না। ওকে, দেখো ব্যতিক্রম জারণ মানগুলো আমি আজকে যে টেকনিক দেখাই দেবো এই টেকনিকে পার হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভার্সিটির জন্য আমি তোমাকে বেসিক আগে পড়াই দিচ্ছি। দেখো সাপোজ তুমি ক্রোমিয়াম এই পেন্টা অক্সাইডটা চিন্তা করো, ক্রোমিয়াম পেন্টা অক্সাইড। তাহলে এখান থেকে ক্রোমিয়ামের জারণ মান নর্মালি বেরোয় দেখো +10, কিন্তু ক্রোমিয়ামের তো কখনোই +10 সম্ভব না। তাহলে আসলে এর মানটা কত? এর মানটা হচ্ছে +6। এর মানটা কত? +6। কিভাবে +6 হয় ভাই? দেখো তার আগে 3টা বেসিক তোমার জানা লাগবে। অক্সিজেনের ক্ষেত্রে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে আর পার অক্সাইডের ক্ষেত্রে, এটা তোমরা মনে জানো, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2, পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। আমি তোমাকে যৌগ সহ বলে দিচ্ছি। দেখো সাধারণ অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড, পার অক্সাইড এই যে হাইড্রোজেন পার অক্সাইড। যদি বলো ভাই সুপার অক্সাইডের উদাহরণ দেন, এই যে KO2, এখানে অক্সিজেনের জারণ মান -1/2, এখানে -1, এখানে সাধারণে হচ্ছে -2। এটা গেল হচ্ছে 3টা মান বলে দিলাম। আচ্ছা, ব্লার হচ্ছে এখন ক্লিয়ার? দেখো এই যৌগটাই কেন +6 হচ্ছে? নর্মাল নিয়মে তো আমার 5 × 10 +10 হওয়ার কথা, কিন্তু জিনিসটার স্ট্রাকচার দেখো, এই যে ক্রোমিয়ামের সাথে এই যে এইভাবে থাকে, এই একটা ঠিক আছে, এই একটা আর এই যে উপরে একটা থাকে। এই 5টা অক্সাইড দেখো। তাহলে দেখো আমরা জানি অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধন সেটাকে আমরা বলি পার অক্সাইড বন্ধন। অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন এটাকে বলি পার অক্সাইড বন্ধন। আর আমি বলছি পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কত? -1। তাহলে নর্মাল হিসাব করো, আমরা নর্মাল হিসাব করলে কি বলি? 5টা অক্সিজেনের জন্য -2 × 5, কিন্তু এখানে কি 5টা অক্সিজেনের জন্যই -2? তোমার অ্যান্সার হবে না ভাইয়া। কেন? এখানে সাধারণ অক্সাইড আছে, এই যে একটাই আছে, এইটার জন্য -2। আর বাকি 4টা দেখো পার অক্সাইড বন্ধন আছে, যে অক্সিজেন অক্সিজেনের মধ্যে বন্ধন আছে, এজন্য এই 4টা অক্সিজেনের জন্য -1 হবে। তাহলে -1 এর সাথে হবে হচ্ছে 4 গুণ, প্লাস -2-র সাথে হবে হচ্ছে 1 গুণ। তাহলে কি হবে? -4 আর প্লাস -2, তাহলে কি হবে? -6। বুঝছো কিনা? তাহলে -6, তাহলে এখানে যদি -6 হয় প্লাস x = 0, তাহলে x = +6। এজন্য x = +6। এজন্য বলা হয় যে এখানে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড যৌগে ক্রোমিয়ামের আছে +10 না +6। আশা করি বুঝছো জিনিসটা, বেসিকটা বুঝছো কিনা। অনুরূপভাবে এখানে যে ফরম্যাটে স্ট্রাকচারটা আমরা আঁকছি, এই স্ট্রাকচারগুলো আঁকার ফলে তুমি এইগুলো দেখতে পাবা যে এগুলো সাধারণ জারণ মান হবে না, একটু ব্যতিক্রম হবে। ওকে, তাহলে দেখো ভাইয়া এই জিনিসটা একটা নাম আছে, বুঝছো? কারোস অ্যাসিড। এখন পরীক্ষায় আসে যে ভাইয়া কারোস অ্যাসিডের সংকেতটা বলো তো বা লেখো তো। এখন এমসিকিউ যদি তোমার আসে কারোস অ্যাসিডের সংকেত তুমি ভুলে গেছো, তুমি আমার এই জিনিসটা মনে রাখবা। তুমি সালফিউরিক অ্যাসিড পড়ছো না? এই সালফিউরিক অ্যাসিডের সাথে একটা অক্সিজেন যোগ করে দেবা। দেখো H2SO4 ছিল, H2SO5 হয়ে গেছে। কারোস অ্যাসিড মানে কি? সালফিউরিক অ্যাসিড যোগ অক্সিজেন। এটা কি সবার ক্লিয়ার? জানো তো
কারোস অ্যাসিড সবার ক্লিয়ার কিনা? এই কারোস অ্যাসিড ক্লিয়ার? আচ্ছা, ব্যতিক্রম জারণ মানে আমরা আরেকবার একটু লিখবো, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেকনিকটা সবাই মনে রাখবা। এখন যে টেকনিকটা দিব আমি তোমাকে বেসিক দেখাই দিচ্ছি যে কিভাবে মানটা কমে যায়। যৌগ আছে দেখো, H2SO5, Na2S2O3, Na2S4O6, ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড, আর এটা আছে Fe3O4। দেখো এই যৌগগুলোর ক্ষেত্রে খেয়াল করো, এইখানে আমি শর্টকাট যে টেকনিকটা বলতে চাইছিলাম, শর্ট টেকনিক, এটা আলাদা করে বের করতে পারবে। এটা বাচ্চাকালের পড়ালেখাটা আমি দেখা দিচ্ছি আলাদা করে। এই চারটার ক্ষেত্রে মনে রাখবা অ্যান্সার হবে +6। ভালো করে শুনে রাখো কথাটা, অ্যান্সার হবে +6। যে যৌগে 6 আছে ওইটা 5, সবগুলোর ক্ষেত্রে তুমি 6 বসাও। এখানে 5, সরি, সবগুলো অ্যান্সার বলছে কি 6। যে যৌগের ভিতরে যদি 6 থাকে, কোনো যৌগের ভিতরে যদি 6 থাকে ওইটা 5 হবে। দেখো এর ভিতরে কি 6 আছে? না, তাহলে অ্যান্সার 6। 6 আছে? না, অ্যান্সার 6। 6 আছে? হ্যাঁ ভাই আছে, এটা আছে অ্যান্সার 5। 6 আছে? না ভাই, তাহলে অ্যান্সার 6। শেষ। এই যে ফাঁকি যদি পড়ালেখা, একটু এই সিস্টেমটা তোমাদের জানা দরকার ছিল। যেটার ভিতরে 6 থাকবে ওটা 5, বাকি সবগুলো অ্যান্সার 6। এবার তুমি বইয়ে মিলাই নিও আমার কথা মিলে কিনা। সবার ক্লিয়ার কিনা? এই টেকনিকটা শুধু বের করা দরকার ছিল যে এখান থেকে কি আছে এর ভিতরে, অন্তর্নিহিত টেকনিকটা। ভার্সিটির পোলাপানগুলো ভালো করে খেয়াল করো। ব্যতিক্রম জানো না, যদি এই যৌগগুলো চলে আসে তুমি চোখ বুঝে দেখে দিয়ে দিবা যে যৌগের ভিতরে 6 আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 5 আর সবগুলো 6। শেষ। এটা আলাদা, এটা আমি আলাদা করে দেখাচ্ছি। ওকে, ক্লিয়ার? এখন দেখো ভাইয়া, এই যৌগটা আর কিছু না, আয়রনের দুইটা অক্সাইড আছে না, এই দুটা যোগফল Fe2O3 Fe2O। এটা হচ্ছে আয়রনের 2 যোজনীর অক্সাইড, মানে ফেরাস অক্সাইড। এটা হচ্ছে ফেরিক অক্সাইড। তাহলে আমরা জানি এখানে আয়রনের জারণ মান থেকে +2, এখানে থেকে +3। এই শেষ। এটাকে ভাঙলে এটা হয় দেখো FeO Fe2O3, তাহলে এখানে +2, এখানে +3। শেষ। এটা আমরা সবাই পারবো। পারবো না কোনগুলো ভাইয়া? এই যে এগুলো কেন হয়, ওই যে আমি তোমাকে দেখাইছি, পার অক্সাইডের জন্য জারণ মানগুলো কমে যায়। তুমি স্বাভাবিক জারণ মান বের করবা, দেখবো যে 10 চলে আসতেছে, কিন্তু আসলে সালফারের তো 10 হবে না, ক্রোমিয়ামের 10 হবে না। আচ্ছা, আর কিচ্ছু না পারলে এই টেকনিক অ্যাপ্লাই করবা। সবগুলোর +6 হবে, যেটার ভিতরে 6 থাকবে ওটা হচ্ছে অনলি শুধু 5 হবে। সবার ক্লিয়ার কিনা জানাও? চল্লিশ জন জয়েন করছে, সবার ক্লিয়ার কিনা? নামাজের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তো নামাজ পড়বো ভাইয়া। ব্যতিক্রম জারণ মান সবার ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। তাহলে আমরা আজকে যে টপিকগুলো পড়ালাম, এই টপিক থেকে কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে জানাও। আমি এখন কমেন্ট দেখতেছি, বলো। আর সবাই ক্লাস শেষে গ্রুপে নোটটা শেয়ার করবা। আজকে ক্লাসটা কেমন হয়েছে আর নোটটা শেয়ার করবা। তোমাদের যতগুলো শেয়ার পাবো তার উপর ডিপেন্ড করবে যে পরবর্তী ক্লাস হবে কি হবে না। হ্যাঁ, রাত 10টায় বায়োলজি ক্লাস আছে, কিন্তু সবাই জয়েন করবা। 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন সাকিব ভাই ক্লাস নেবে তোমাদের। আচ্ছা, নর্মালিটিটা ভাই আরেকবার একটু বলেন। হ্যাঁ, শুধু 5টা যৌগ ব্যতিক্রম। হ্যাঁ, হাজারি স্যারের বইয়ে এই 5টাই আছে।
হাজারি স্যারের বইয়ে 5টা আছে, এইগুলো জানলেই হবে, আর দরকার নেই। এই জানলেই তো অনেক ভাই। নর্মালিটিটা আরেকবার একটু বলতেছি, ওয়েট। আচ্ছা দেখো, নর্মালিটিটা আমি বলছি প্রথম কন্ডিশন, এটা তাপমাত্রার উপর নির্ভর করে। নর্মালিটিটা তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরিবেশ রসায়নের উপর, ঠিক আছে? কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার, সরি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টার। তারপরে আমরা জৈব যৌগের ক্লাস নিব ইনশাল্লাহ, পরিবেশ রসায়নটা হয়ে গেলে। আর এই চ্যাপ্টারের আমাদের আরেকটা ক্লাস লাগবে, ওই যে নির্দেশকের ছকটা বোঝানোর জন্য, আয়োডিমিতি বোঝানোর জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমরা আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে রাতে কি কেমিস্ট্রি এক্সাম হবে? রাত কেমিস্ট্রি এক্সামটা আমরা হচ্ছে 10টা ক্লাসের পরে আমরা 11টার দিকে লিঙ্কটা দেবো। আজকে একটু এলেভেলও হবে, 11টায় কেমিস্ট্রি লিঙ্ক দেবো। আর হচ্ছে তোমরা 10টা থেকে ক্লাসটা শেষ করার পরে যে পরীক্ষাটা দিবা। আর আজকে রাতে যে বায়োলজি ক্লাস হবে, এটা হচ্ছে তোমার যে চ্যাপ্টার সহ জানিয়ে দেবো আর কি, ওইটার এক্সাম হবে পরের দিন সকাল 10টায় এক্সাম দিবা, 20 মিনিট এক্সাম দিয়ে তোমরা হচ্ছে আমার 11টায় কেমিস্ট্রি ক্লাসে জয়েন করবা। ওকে, নর্মালিটিটা বলছিলাম ভাইয়া, যে নির্দিষ্ট তাপমাত্রায় এই যে প্রতি লিটারে যে তুল্য ভরটা থাকে, তুল্য ভর প্রতি লিটারে যত তুল্য ভর দ্রবীভূত থাকবে ওটা হচ্ছে নর্মালিটি। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটারে যত তুল্য ভর দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে নর্মালিটি। একক কি? তুল্য ভর প্রতি লিটার। তুল্য ভর সম্পর্কে আমরা একটা লেকচার নিব আর কি, যারা সবগুলো তুল্য ভর দেখাতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, এরপরে কি বলছে ভাইয়া, আজকে রাতে কি কেমিস্ট্রি এক্সাম হবে? হ্যাঁ, 11টায় এক্সাম হবে, 11টা বা 11:30টার পরে আর কি। Na2S4O6 আচ্ছা, জীববিজ্ঞান কোন অধ্যায় নোটিশ দেওয়া হবে? 5টা যৌগ ব্যতিক্রম কিনা? হ্যাঁ, এই 5টা মনে রাখলে হবে। নর্মালিটিটা আর একটু বলেন, বলছি আলহামদুলিল্লাহ সব ক্লাস ভালো হয়েছে। ওকে, 3 নম্বরে লিখেছে নিজের জারণ হবে, ওখানে নিজের জারণ হবে নাকি নিজের জারিত হবে? ওই যে নিজের জারণ মানে হচ্ছে জারিত হবে আর কি। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকগুলো টপিকের পড়া ইজি হয়ে গেছে, দেখ আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা হচ্ছে গ্রুপে নোটটা শেয়ার করবা। আচ্ছা, আমি এটা একটু বুঝাই দেই। দেখো, তুমি নর্মাল জিনিস চিন্তা করো, এখানে আসো, অক্সিজেনের তুমি এখানে বের করতে হচ্ছে সালফারের জারণ মান, ঠিক আছে? এটাকে তুমি এক্স দাও, তাহলে 7টা সালফার আছে, তাহলে 4x প্লাস অক্সিজেনের -2 সাথে 6 গুণ দাও, আর এই সোডিয়ামের কত +1 সাথে 2 গুণ দাও। এ আছে আমাদের ইকুয়েশন, ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হবে? 2 + 4x প্লাস -12, আচ্ছা 4, সরি এটা তো এক্স ধরতে হবে, ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার +10। এটা কি কখনো সম্ভব সালফারের? একটা সালফারের জন্য +10 হবে আর কি, বুঝছো? তাহলে এটা কি কখনো সম্ভব +10? সালফারের কি কখনো +10 সম্ভব? অ্যান্সার হচ্ছে না, কারণ আমরা একটু আগে বলছি -2, 0, 2, 4, 6 এইগুলো সম্ভব সালফারের। এটা তো স্বাভাবিক নিয়মে আমার জারণ মানটা নির্ণয় করতে পারতেছি না। কারণ কি? এখানে এই অক্সিজেনগুলো সাধারণভাবে বিন্যস্ত না, এগুলো পারক্সাইড বন্ধনে আছে, যার জন্য এই মানটা কমে হচ্ছে কত হবে? +6 চলে আসবে। সহজ হিসাব, 6টা অক্সিজেনের মধ্যে 4টা অক্সিজেন যদি পারক্সাইডে থাকে তাহলে -4, ঠিক আছে? এই 6টা যদি পারক্সাইডে থাকে তাহলে -6, শেষ, এরকম আর কি। এই স্ট্রাকচার রাখলে আমরা বুঝতে পারবো কয়টা পারক্সাইডে আছে, কয়টা সাধারণ অক্সাইডে আছে। আমার কথা বুঝছো না? তুমি এসব কিছু মনে রাখার দরকার নেই, তুমি দেখবা যে যৌগের ভিতরে 6 আছে, তাহলে অ্যান্সার আছে +5। এটা 6 হবে না, এটা ভুল লিখছে আগে, 6 হবে না। যৌগের ভিতরে 6 আছে, অ্যান্সার কি হবে? +5। ওকে ভাইয়া,
তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। দুইটা কাজ করবা, এটা হচ্ছে নোটটা শেয়ার করবা গ্রুপে আর তোমাদের মতামত জানাবা। আমরা কেমিস্ট্রি লেকচারের শিডিউল আজকে দিয়ে দেবো, রুটিন দিয়ে দেবো, সব চ্যাপ্টারের রুটিন দিয়ে দেবো, এক্সাম রুটিন দিয়ে দেবো, বায়োলজি রুটিন দিয়ে দেবো। ওকে, এইচএসসি 22-র জন্য এই হচ্ছে 1 মাস, মে মাস পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে কাজগুলো করে ফেলবা, এই প্রি মেডিকেলের কাজগুলা। 23 তো এখন থেকে অনেক সময় আছে সামনে, ক্লাসগুলো ফলো করতে থাকো। সেকেন্ড টাইম আর এখন থেকে রেডি না হলে কিন্তু পিছিয়ে যাবো। এর পাশাপাশি গুচ্ছের জন্য একটু পড়ালেখা করে গুচ্ছ দিবা, একটা সিট কনফার্ম করবা, আবার সেকেন্ড টাইম দেবো ভালো করে। ওকে, তাহলে ঠিক আছে। আমরা পরবর্তী আগামীকাল 11 AM আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নেব ইনশাল্লাহ 11টার সময়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।